পর্ব ৫। আমিও বেশ অবাক হয়ে বললাম, কি বলছেন স্যার? আনিসা আপু তাহলে আবিরের বোন? আর এই জন্যই সে আমাকে হুমকি দিয়েছে? তার মানে আনিসা আপু এসব কিছুর পিছনে? সব কিছুর পিছনে বললে ভুল হবে। আনিসা আপু এই রহস্যের একটা অংশ মাত্র। সব কিছুর পিছনে আছে ডোরিয়া। এখন তুমি হোস্টেলে ফিরে যাবে। তারপর আনিসা আপুর সামনে এমনভাবে কথা বলবে যেন আমরা জেনে গিয়েছি রিশোফা এখন কোথায় আছে। তাকে তুমি হোস্টেলের বাইরে আসতে বাধ্য করবে। তাহলে রিশোফাকে আমাদের কষ্ট করে খুঁজতে হবে না। আনিসা আপুই নিয়ে যাবে আমাদের রিশোফার কাছে। আমি বললাম, ঠিক আছে, আমি যাচ্ছি। আপনি এখন কি করবেন? বাসায় চলে যাবেন নাকি? না, আমি দেয়াল টপকে বাইরে গিয়ে অপেক্ষা করব। আনিসা আপু তোমার কথার ফাঁদে পড়লেই বের হবে। আমাদের তাকে অনুসরণ করতে হবে। আর এমনিতেও আমি বাসায় বন্দী হয়ে বেশিক্ষণ থাকি না। বাহিরের জগৎটা আমার ভালো লাগে। কারণ আমার মামা বলেছিল থাকবো নাকো বদ্ধ ঘরে। দেখব এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ, যুগান্তরের ঘূর্ণিপাকে। আমি হাসতে হাসতে বললাম, এটা আপনার মামা বলেনি, কাজী নজরুল ইসলাম বলেছে। আমার মা উনাকে ভাই মানে, সেই হিসেবে তো উনি আমার মামাই হন। এটা শুনে আমি তো প্রায় হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার অবস্থা। স্যার, আপনার না অদ্ভুত একটা ক্ষমতা আছে মানুষ হাসানোর, যা সবাই পারে না। এটা বলে চলে আসলাম হোস্টেলে। স্যার দেয়াল টপকে বাইরে চলে গেল। নিজেকে খুব শান্ত করে রুমে ঢুকলাম। দেখলাম দুই বড় আপু বই পড়ছে আর আনিসা আপু জানালার কাছে দাঁড়িয়ে এক পলকে কি যেন দেখছে। উনি খেয়াল করেনি আমি রুমে এসেছি। আমি ওয়াশরুমে গিয়ে মুখে পানি দিয়ে আয়নার দিকে তাকিয়ে ভাবতে লাগলাম আনিসা আপুকে কিভাবে ভরকে দেওয়া যায়। ওয়াশরুম হলো ভাবনা চিন্তা করার সবচেয়ে পারফেক্ট জায়গা। বড় বড় সমস্যার সমাধান ওয়াশরুমে বসেই পাওয়া যায়। হঠাৎ ওয়াশরুমের লাইটটা নিভে গেল। ভাবলাম হয়তো কারেন্ট চলে গিয়েছে। তাই বেরিয়ে আসার জন্য দরজা টান দিলাম, কিন্তু খুলছে না সেটা। মনে হচ্ছে কেউ বাইরে থেকে লক করে রেখেছে। আমি জোরে জোরে দরজায় বাড়ি দিলাম কয়েকবার, কিন্তু কারো কোনো সাড়া শব্দ নেই। আমি অনুভব করলাম আমার পিছনে কেউ নিঃশ্বাস ফেলছে, যেমনটা মানুষ অনেক কাজ করে ক্লান্ত হলে করে। আমি পিছনে তাকানোর সাহস করলাম না। আরও কয়েকবার দরজা বাড়ি দিয়ে চিৎকার করে ডাকলাম, আপু কেউ দরজাটা খুলেন। কারো কোনো সাড়া শব্দ না পেয়ে হাত মুষ্টিবদ্ধ করে পিছন দিকে জোরে চালিয়ে দিলাম। এখানে তো কেউ নেই। হঠাৎ একটা শক্তিশালী হাত আমার ঘাড় চেপে ধরে ফেলল। আমি এদিক ওদিক তাকাতে পারছিলাম না। নিজের হাত দিয়ে ছাড়ানোর চেষ্টা করেও ব্যর্থ হলাম। হাত দিয়ে স্পর্শ করে বুঝতে পারলাম এটা একটা লোমশ খসখসে হাত। সামনেই পানির বালতি ছিল। সে আমাকে মাথাটা পানির বালতিতে চেপে ধরল। এরপর আপনা আপনি পানির কল চালু হয়ে গেল। বালতিটা ধীরে ধীরে পানিতে ভরপুর হতে লাগল। এক পর্যায়ে আমার নাক মুখ ডুবে গেল। আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না। তখনও আমার কান পানির বাইরে ছিল। আমি শুনতে পেলাম সে বলছে, তোকে কয়েকবার সতর্ক করার পরও তুই এসবে নিজেকে জড়িয়ে নিচ্ছিস। এইটা তোর জন্য শেষ সতর্কবার্তা। এর পরের বার তোকে পেলে টুকরো করে ফেলব। এরপর সে আমার ঘাড় ছেড়ে দিল। আমি পানি থেকে মুখ বের করে প্রাণভরে নিঃশ্বাস নিতে লাগলাম। আরেকটু হলে আমি মারা যেতাম। প্রায় 5 মিনিট পর নিজেকে শান্ত করে ওয়াশরুম থেকে বের হলাম। দেখলাম যে যার মতো বই পড়ছে আর আনিসা আপু এখনও জানলা দিয়ে বাইরে তাকিয়ে আছে। মানে এতক্ষণ যা কিছু হলো তার ব্যাপারে তারা কোনো টেরই পায়নি। আমি ঠিক করলাম এসব থেকে নিজেকে গুটিয়ে নিব। শুধু শুধু অন্য কারো জন্য নিজের জীবন দিব কেন আমি? যা হয়েছে সব ভুলে যাব। এবার মরতে মরতে বেঁচে গেলাম। পরের বার আমাকে মেরে ফেলবে, কিন্তু শেষ একটা সাহায্য করে দেই। আনিসা আপুকে একটু ভরকে দেওয়া যাক, বাকিটা গালিব স্যার সামলে নিবে। আমি শুধু শুধু ফোনটা কানে দিয়ে বললাম, হ্যাঁ স্যার বলেন। তারপর একটু চুপ থেকে বললাম, তাই নাকি? আপনি জেনে গিয়েছেন রিশোফা কোথায় আছে? ঠিক আছে স্যার, আমি এখনই আসছি। আর চোখে তাকিয়ে দেখলাম জানালার কাছে আনিসা আপু রাগান্বিত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। সে পারছে না আমাকে চিবিয়ে খেয়ে নিতে। আমি তাড়াতাড়ি করে হোস্টেল থেকে বের হলাম। দেখলাম স্যার সেখানেই গাছের কোণে দাঁড়িয়ে অপেক্ষা করছে। আমাকে দেখেই এগিয়ে আসলো এবং বলল, তুমি কি তাকে ভরকে দিতে পেরেছ? হ্যাঁ, হয়তো কিছুক্ষণের মধ্যেই উনি বের হবেন হোস্টেল থেকে। আরেকটা কথা, আমি আর এসবের ভিতরে নেই। এখন যা করার আপনি করেন। আমাকে একটু আগেও প্রায় মেরে ফেলেছিল কেউ। আমি এমন কারো জন্য নিজের জীবন কেন দিব যাকে আমি চিনিই না?
আর আপনার মতো সাহসও আমার নেই। তাই আমি এখানে এসব থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি। মাফ করবেন স্যার। এই বলে চলে আসছিলাম, তখন স্যার পিছন থেকে ডাক দিয়ে বলল, রিশোফা তোমার অপরিচিত কেউ নয়। আমি থমকে দাঁড়ালাম। তারপর স্যারের কাছে গিয়ে বললাম, কি বললেন? আপনি বলতে চাচ্ছেন রিশোফা আমার আপন কেউ? হ্যাঁ এটাই। একটু আগে রিশোফা এসেছিল এখানে। তাকে যেখানে রাখা হয়েছে সেখান থেকে আসা খুব কঠিন। অল্প কিছু সময়ের জন্য রিশোফা ডোরিয়ার চোখের আড়াল থেকে আসতে পেরেছে। এসে আমার সাথে কথা বলেছে। সে আমাকে একটা টপ সিক্রেট বলে গিয়েছে তোমার আর রিশোফার সম্পর্কের ব্যাপারে। আপাতত এতটুকু জেনে রাখো, তোমার সাথে শুধু নামের মিলের কারণেই রিশোফা তোমার কাছে সাহায্য চায়নি। আমি বললাম, আপনি মিথ্যা বলছেন এসব আমাকে আপনার সাথে আসার জন্য। রিশোফার সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না। তাকে আমি কখনো দেখিও নি। সব প্রশ্নের উত্তর জানতে পারবে। ওই যে আনিসা আপু বের হয়েছে, আমাদের তাকে ধরতে হবে। তার থেকে কিছু প্রশ্নের উত্তর খুঁজতে হবে। চলো আমার সাথে। আমি জানার কৌতূহল নিয়ে স্যারের সাথে গেলাম। তবে স্যার যদি আমাকে নিয়ে যাওয়ার জন্য মিথ্যে বলে এসব, তাহলে তার খবর আছে। আমরা আনিসা আপুকে অনুসরণ করতে লাগলাম চুপি চুপি। উনি অনেক দ্রুত হাঁটছেন, মনে হচ্ছে যেন কারো সাথে খুব তাড়াতাড়ি দেখা করতে হবে তার। শহর থেকে অনেকটা দূরে চলে আসলাম তাকে অনুসরণ করতে করতে। তিনি রাস্তা থেকে নেমে একটা সরু পথ ধরে এগিয়ে গেল। এদিকটা অনেক শুনশান নীরবতায় ঘেরা, কোনো মানুষজন নেই। গালিব স্যার বলল, আনিসা আপুকে আটকানোর এটাই পারফেক্ট সময়। এই বলে আনিসা আপু বলে ডাক দিলাম পিছন থেকে। আনিসা আপু চমকে গিয়ে পিছনে তাকিয়ে দেখল আমরা দাঁড়িয়ে আছি। উনি আমাদের সামনে এসে বলল, ও তার মানে তোমরা আমাকে অনুসরণ করে রিশোফার খোঁজ জানতে চাও? সেটা কখনো হবে না। গালিব স্যার বলল, আপু আপনাকে আমি সেই ছোটবেলা থেকে চিনি। আপনিও আমাকে চিনেন। এসব কেন করছেন আপনি? কিভাবে এসবের সাথে নিজেকে জড়িয়ে ফেললেন? আনিসা আপু বলল, আমি যা করছি তা আমার মৃত ভাইয়ের জন্য করছি। তুমি যখন রিশোফাকে মুক্ত করার কাজে ব্যস্ত ছিলে তখন একদিন আবির আসে আমার কাছে। আমি তখনও জানি না আবির মারা গিয়েছে। আমি আবিরকে দেখে ভাই বলে জড়িয়ে ধরতে গেলে আমাকে থামিয়ে দিয়ে সব কিছু খুলে বলল। খুব কষ্ট পেয়েছিলাম নিজের একমাত্র ভাইটার মৃত্যুর কথা শুনে। আমরা ভাইবোন কখনো বাবা মায়ের ভালোবাসা পাইনি। তারা সব সময় নিজেদের ঝগড়া নিয়ে ব্যস্ত ছিল। আবির আমাকে বলেছিল সে বেঁচে থাকার চেয়ে মরে গিয়ে বেশি শান্তিতে আছে। তখন তাকে অবহেলা করার মতো কেউ নেই, তাই সে মুক্ত হয়ে চলে যেতে চায়নি। সে চেয়েছিল আমাদের সবার মাঝে থাকতে। কিন্তু রিশোফা মুক্ত হয়ে গেলে আবিরও মুক্ত হয়ে যেত সেদিন। তাই আবিরই ডোরিয়াকে তোমাদের সব প্ল্যান জানিয়ে দিয়েছিল। আচ্ছা, তার মানে আবিরের কারণেই এসব হয়েছে। কিন্তু আমি তো আমার কাজ করে ফেলেছিলাম। রিশোফাকে আয়নার টুকরো দিয়ে আঘাত করেছিলাম। তারপরও কেন এমনটা হলো? আনিসা আপু হেসে বলল, আবির জানত তুমি কোনো না কোনো ভাবে এই কাজে সফল হবেই। তাই সে অতিরিক্ত একটা কাজ করে রেখেছিল। আমার কাছে আবির বলেছিল রিশোফার মৃতদেহ কবর থেকে তুলে আনতে হবে। রিশোফার মৃতদেহ তুলে এনে ডোরিয়াকে দিলে সে চাইলেও আর মুক্ত হতে পারবে না। আমি প্রথমে এটা করতে ভয় পেলেও ভাইয়ের মুখের দিকে তাকিয়ে এটা করেছিলাম সেদিন। ভাইটা বেঁচে থাকতে অনেক কষ্ট পেয়েছে, অন্তত মরার পর একটু ভালো থাকুক। আনিসা আপু, আপনি যেটা করেছেন সেটা প্রকৃতির বিরুদ্ধে। মরার পর এই পৃথিবীতে থাকা যায় না। এটা অন্যায়। আপনি অনেক বড় ভুল করছেন। আনিসা আপু উল্টো হাঁটা দিয়ে চলে যেতে যেতে বলল, আমার ভাইয়ের জন্য আমি সব রকম অন্যায় করতে পারি। আমার কারো কাছে জবাবদিহি করতে হবে না। আর তোমরাও বাঁচতে চাইলে রিশোফাকে মুক্ত করার চিন্তা বাদ দিয়ে চলে যাও। আচ্ছা, একটা কথা বলে যান আপু, রিশোফা মারা গিয়েছে প্রায় 1 বছর আগে। তার মৃতদেহ এখনও এত তাজা কিভাবে? আনিসা আপু বলল, ডোরিয়া রিশোফার মৃতদেহ কখনো পচতে দিবে না। কিন্তু তোমরা মরে গেলে পচে যাবে। ডোরিয়া সবাইকে মায়া দেখায় না। আনিসা আপু চলে গেল। গালিব স্যার বিড়বিড় করে বলল, আপনার ভাই আমাকে চিনলেও আপনি এখনও আমাকে চিনেননি আপু। তবে চিনবেন আপনিও, সময় হোক। আমি বললাম, আমরা তো জানতে পারলাম না রিশোফা এখন কোথায় আছে। তাকে ডাক না দিয়ে তাকে অনুসরণ করলে হয়তো সে আমাদের সেখানে নিয়ে যেত। সেটা আর জানার দরকার নেই। রিশোফা তখন এসে আমাকে বলে গিয়েছে কোথায় গেলে তাকে পাবো আমরা। তবে তার আগে আমাদের রিশোফার কবরের কাছে যেতে হবে। সেখানে একটা নারিকেল গাছ আছে। নারিকেল গাছের মাথায় একটা তাবিজ রাখা আছে।
সেই তাবিজটা যদি খুঁজে পুড়িয়ে দিতে পারি তাহলে রিশোফা তার শক্তি ফিরে পাবে। তুমি তো এখনো রিশোফার ভয়ঙ্কর রূপ দেখনি। আমি দেখেছি। সেই ভয়ঙ্কর রিশোফাকে ফিরিয়ে আনতে হবে। এখন চলো। আমি রাগ হয়ে বললাম আমি যাব না। আমি বলেছিলাম এসবে আর নিজেকে জড়াতে চাই না। কিন্তু আপনি বললেন রিশোফা কিছু জানিয়েছে আপনাকে। আমাকে এই মুহূর্তে বলবেন রিশোফার সাথে আমার সম্পর্ক কি? গালিব স্যার আমার কাছে এসে কাঁধে হাত রেখে বলল রিশোফা তোমার অপরিচিত কেউ না। সে তোমার নিজের মায়ের পেটের ছোট বোন। পর্ব 6। না, এটা হতে পারে না। রিশোফা কিভাবে আমার বোন হবে? আমি যখন খুব ছোট ছিলাম তখনই আমার মা মারা গিয়েছে। আর আমি আমার মায়ের একমাত্র মেয়ে। আপনি আমার সাথে মিথ্যে কথা বলছেন। দেখো, আমি জীবনে কখনো মিথ্যা কথা বলিনি। শুধু মাঝে মাঝে সত্য গোপন করেছি। কিন্তু এটা সত্যি কথা, রিশোফা তোমারই ছোট বোন। তোমাদের দুজনের বাবা আলাদা হলেও মা কিন্তু একজনই। আচ্ছা, তুমি কি তোমার মাকে মরতে দেখেছ বা তার কবর কোথায় সেটা দেখেছ? না স্যার, আমি তখন খুব ছোট। বাবার মুখ থেকে শুনেছি মা মারা গিয়েছে। আর এতদিন আমি সেটাই জেনে আসছিলাম। তোমার বাবা আর মায়ের বিয়েটা ছিল প্রেমের বিয়ে। পরিবারের অমতে বিয়ে করার কারণে তোমার দাদু বাড়ির কেউ সেটা মন থেকে মেনে নেয়নি। বিয়ের পর দিন যতই যাচ্ছিল তোমার মায়ের ওপর অত্যাচারের মাত্রা তত বাড়ছিল। এসব নিয়ে তোমার বাবার সাথে প্রতিদিন তোমার মায়ের কথা কাটাকাটি হতেই থাকে। তোমার বাবাও বিয়ের পর অনেক পরিবর্তন হয়ে যায়। তার স্ত্রীর প্রতি হওয়া অত্যাচারে তার কিছু আসত যেত না। অবশেষে বছর না ঘুরতেই তাদের কোলজুড়ে একটা ফুটফুটে কন্যা সন্তান এলো। নাম রাখা হলো রিশোফা। সেটাই ছিলে তুমি। তোমার মা ভেবেছিল হয়তো এবার সবাই তাকে ভালোবাসবে। সত্যি বলতে তারা কখনোই তোমার মাকে বাড়ির বউ হিসেবে গ্রহণ করেনি। তাই তুমি জন্ম নেওয়ার পরও তারা তাদের অবহেলা চালিয়ে যেতে লাগল। তোমার বাবা তখন সম্পূর্ণ আলাদা একজন মানুষ। তোমার বয়স তখন 1.5 মাসের মতো হবে। হঠাৎ তোমার আব্বু তার পরিবারের পছন্দে বিয়ে করার জন্য রাজি হয়ে গেল। তোমার মায়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। অনেক কান্নাকাটি করেও তোমার মা তাদের মন গলাতে পারেনি সেদিন। তোমার মাকে আনুষ্ঠানিকভাবে ডিভোর্স দেওয়া হলো। কিন্তু তোমাকে রেখে দিল তাদের কাছে। তোমার মা সবার পায়ে ধরেছিল যেন তোমাকে দিয়ে দেয় অন্তত, কিন্তু তারা দেয়নি। তোমার মাকে খালি হাতে সেই বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল সেদিন। আর তোমাকে ছোটবেলা থেকে জানিয়ে এসেছে তোমার মা মারা গিয়েছে। আমি অশ্রুসিক্ত চোখে গালিব স্যারের দিকে তাকিয়ে আছি। বুক ফেটে কান্না পাচ্ছে আমার। হেঁচকি তুলতে তুলতে বললাম, তারপর কি হয়েছিল? তারপর তোমার মা তার বাবার বাড়ি চলে আসে। তার বাবা তাকে ফেলে দেয়নি সেদিন। বুকে জড়িয়ে নিয়েছিল নিজের আদরের মেয়েকে। তার প্রায় 1 মাস পর তোমার মায়ের আবার বিয়ে ঠিক করল তার বাবা। তোমার মা কিছুতেই এই বিয়েতে রাজি ছিল না। কিন্তু একবার তার বাবাকে কাঁদিয়েছে। অন্তত এবার বাবার মুখে একটু হাসি ফুটুক, এই ভেবে রাজি হয়ে যায়। তারপর বিয়ে হয়ে যায় এক ইতালি প্রবাসীর সাথে। মানুষটা অনেক ভালো ছিল। তোমার মাকে নিয়ে কয়েকবার তোমাকে দেখতে গিয়েছিল তার মন ভালো করার জন্য, কিন্তু তারা তোমাকে একটিবারের জন্যও দেখতে দেয়নি। বারবার অপমান করে তাড়িয়ে দিয়েছে। তার 1 বছর পর তোমার মায়ের আরেকটা মেয়ে হয় সেই ঘরে। তোমার মা তার এই মেয়ের নামও তার প্রথম আদরের মেয়ের নামের সাথে মিলিয়ে রিশোফা রাখে। তাতে অন্তত এটা মনে হবে রিশোফা তার সাথেই আছে। সে তোমার ছোট বোনের মাঝে তোমাকে খুঁজে পেত। কিন্তু সৃষ্টিকর্তার কি অপার খেলা দেখো, সে তার সেই মেয়েটাকেও হারিয়ে পাগল হয়ে গেল। আর আজকে এত কিছু হচ্ছে সেই রিশোফাকে হারানোর কষ্টেই। রিশোফা তোমার পর না, তোমার ছোট বোন। তোমরা এক মায়েরই মেয়ে। আমি হাউমাউ করে কেঁদে স্যারকে জড়িয়ে ধরলাম। আমার বোন আমার কাছে মৃত্যুর পর এসে দেখা দিয়েছে। যেই মাকে আমি ছোটবেলা থেকে মৃত ভেবে এসেছি সেই মা বেঁচে ছিল এতদিন। আমি কেন এসব আগে জানলাম না? গালিব স্যার আমার চোখের পানি মুছে দিয়ে বলল, এখন তো জেনেছ। এবার হোস্টেলে চলে যাও। নিজেকে আর ক্লান্ত করো না। বাকিটা আমি সামলাতে পারব। আমি চোখ মুছতে মুছতে বললাম, কি বলছেন স্যার? আমার বোন মৃত্যুর পরও কষ্ট পাচ্ছে আর আমি গিয়ে আরাম করব। আমিও আপনার সাথে আসব। আমি আমার বোনের জন্য সব করব। গালিব স্যার হাসতে হাসতে বলল, তাই নাকি? একটু আগেই তো বলছিলে অপরিচিত কারো জন্য তুমি নিজেকে বিপদে ফেলতে পারবে না। তুমি এসব থেকে নিজেকে সরিয়ে নিতে চাও। এখন যখন জানতে পারলে রিশোফা তোমার বোন, তখন একবারে দরদ উতলিয়ে পড়ছে। আমি তো রিশোফার কেউ হই না। রিশোফার সাথে আমার কোনো রক্তের সম্পর্কও নেই।
কই, আমি তো একবারও পিছিয়ে যাওয়ার কথা মাথায় আনিনি। কারণ কেউ বিপদে পড়লে আমি সম্পর্ক খুঁজি না। বিপদে পড়া প্রত্যেকটা মানুষ আমার আপনজন। আর এটাই আমার ধর্ম, এটাই মানব ধর্ম। এখন যাও তুমি, আমি একাই পারব, আমার কাউকে দরকার নেই। আমি স্যারের পায়ে পড়ে গেলাম। কাঁদতে কাঁদতে বললাম, প্লিজ স্যার, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। আজ থেকে আমার ধর্মও মানব ধর্ম। বিপদে পড়া কাউকে আমি আর পর ভাবব না। প্লিজ স্যার, আমাকে আমার বোনের কাছে নিয়ে যান। স্যার আমাকে উঠিয়ে বলল, হয়েছে হয়েছে, এবার কান্না থামাও। কাঁদলে তোমাকে শাকচুন্নির বড় খালার ভাতিজির মতো লাগে। এখন চলো, আমাদের তাড়াতাড়ি যেতে হবে। আমি ফিক করে হেসে দিয়ে বললাম, স্যার আপনি পারেনও বটে। চলেন চলেন, রিসোফা আমাদের অপেক্ষায়। রিসোফার কবরটা ওদের বিল্ডিং এর ঠিক পিছনে। আনিসা আপু কবর থেকে মৃতদেহ নিয়ে আবার আগের মতো করে দিয়েছে কবরটা। একটা মেয়ে হয়ে এত কঠিন কাজটা কিভাবে করল সে মাথায় আসছে না। কবরের পাশে ছোট একটা নালা, এখানেই রিসোফাকে মেরে ফেলে দিয়েছিল তারা। আর একটু দূরেই নারিকেল গাছটা বড় দৈত্যের ন্যায় দাঁড়িয়ে আছে। গাছের মাথায় এই তাবিজ রাখা, এটা নিয়ে পুড়িয়ে দিতে হবে। নারিকেল গাছের সামনে গিয়ে দুজন দুজনের দিকে তাকালাম। আমি বললাম, তাকিয়ে আছেন স্যার, গাছে উঠে তাবিজটা নিয়ে আসেন। হ্যাঁ উঠব, তবে একটা সমস্যা আছে। আসলে আমি গাছে উঠতে পারি কিন্তু নামতে পারি না। স্যার এখন মজা না করে তাড়াতাড়ি উঠেন গাছে, দরকার পড়লে আমি আপনাকে গাছ থেকে নামিয়ে আনব। প্রায় সকাল হয়ে আসছে, লোকজনের আনাগোনা শুরু হয়ে গেলে আমাদের কাজ কঠিন হয়ে যাবে। হ্যাঁ ঠিক বলছো। এই বলে গাছে উঠতে যাব এমন সময় নালার পানিতে বড় কিছু একটা পড়ার শব্দ হলো। আমরা তাকিয়ে দেখলাম নালার পানি এখনো দোল খাচ্ছে। এগিয়ে গেলাম সেদিকে, তেমন কিছুই চোখে পড়ল না। হঠাৎ পানি থেকে লতাপাতার মতো কিছু একটা উঠে এসে মুহূর্তের মধ্যে আমার পায়ে পেঁচিয়ে আমাকে টান মেরে পানিতে নিয়ে যেতে লাগল। গালিব স্যার খপ করে আমার হাত ধরে ফেলল, কিন্তু উনি আমাকে টেনে রাখতে পারছিল না। আমাকে প্রায় পানিতে টেনে নিয়েছে। তখন স্যার পকেট থেকে একটা চাকু বের করে আমার হাতে দিয়ে বলল, ভয় পাবে না, আমি তোমার ধরে রেখেছি, তুমি চাকু দিয়ে লতাগুলো কেটে ফেলো। আমি স্যারের কথা মতো লতাগুলো কাটতে লাগলাম। এক পর্যায়ে সেগুলো কেটে নিজেকে মুক্ত করলাম। স্যার না থাকলে আমাকে পানিতে ডুবিয়েই নিত আজ। এখানে বেশিক্ষণ থাকা যাবে না, তুমি চাকু টানিয়ে নিচে অপেক্ষা করো, আমি তাবিজ টানিয়ে আসছি। গালিব স্যার বাদরের মতো লাফিয়ে লাফিয়ে নারিকেল গাছে উঠে গেল। আমি চাকু নিয়ে নিচে অপেক্ষা করছি। গাছের উপরে এখান থেকে কিছু দেখা যাচ্ছে না। প্রায় 5 মিনিট হয়ে গেল, স্যারের কোনো সাড়া শব্দ নেই। আমি একটু জোরে ফিসফিস করে ডাক দিলাম, স্যার আপনি কোথায়? তাবিজটা কি পেয়েছেন? কিন্তু স্যারের কোনো সাড়া শব্দ নেই। এবার একটু ভয় হলো আমার, স্যারের কোনো বিপদ হলো না তো। আমি গাছের চারপাশে ঘুরে ঘুরে ওপরে দেখতে লাগলাম। নেক্সট পার্ট কথা কাব্যতে পাবেন। না স্যারকে তো দেখা যাচ্ছে না। এবার আমি কি করব ভেবে পাচ্ছি না। হঠাৎ হন্তদন্ত হয়ে গাছের ওপর থেকে এক ছুঁয়ে নিচে পড়ল স্যার। আমি দৌড়ে গিয়ে তাকে ধরে বললাম, স্যার কি হয়েছে? এতক্ষণ কই ছিলেন? স্যার কোনো কথা বলতে পারছিল না, শুধু জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিল। মনে হচ্ছে যেন মরতে মরতে বেঁচে গিয়েছে। দৌড়ে গিয়ে নালা থেকে ওড়না ভিজিয়ে এনে স্যারের মাথায় পানি দিলাম। খেয়াল করলাম তার চেহারায় কয়েকটা ক্ষতের দাগ। মনে হচ্ছে যেন কোনো প্রাণীর নখের আঘাত এগুলো। সেখান থেকে রক্ত বের হচ্ছে। গলায় আঙুলের ছাপ, তার মানে কেউ তার গলা চেপে ধরে রেখেছিল। বুঝতে পারলাম গাছের উপরে খারাপ কিছু হয়েছে তার সাথে। স্যার কোনোভাবে উঠে দাঁড়িয়ে আমার হাতে পুটলির মতো কিছু একটা দিয়ে বলল, এটা ধরে রাখবা, যতক্ষণ না এটাতে আগুন ধরে। তোমার কষ্ট হলেও আমি বলার আগ পর্যন্ত এটা ছাড়াবে না। আমি স্যারের কথা মতো সেটা ধরে রাখলাম। স্যার লাইটার বের করে সেটা সে আগুন দেওয়ার চেষ্টা করল কয়েকবার, কিন্তু কিছুতেই সেটাতে আগুন লাগছে না। স্যার বলল, পানি দিয়ে ভেজানো লাগবে একটা। স্যার আমার হাত থেকে তাবিজটা নিয়ে নালার কাছে গিয়ে ওটা সহ হাত ডুবিয়ে দিল পানিতে। হঠাৎ মনে হলো কিছু একটা স্যারের হাত টেনে ধরেছে। স্যার আমাকে বলল, লাইটার জ্বালিয়ে রাখো, আমি হাত উঠানোর সাথে সাথে এটাতে আগুন দিবে। আমি লাইটার জ্বালিয়ে তৈরি হয়ে থাকলাম। স্যার চেষ্টা করছে হাত উঠিয়ে আনার। এক চিৎকার দিয়ে জোরে টান মেরে হাতটা ছাড়িয়ে নিয়ে এলো। আমি সাথে সাথে স্যারের হাতের তাবিজটাতে আগুন দিয়ে দিলাম। এবার ধাউ ধাউ করে আগুন জ্বলে উঠল। আর চারপাশ থেকে একটা মেয়ে কণ্ঠের আত্মচিৎকার ভেসে আসলো। মনে হচ্ছে যেন মেয়েটা পুড়ে যাচ্ছে এই আগুনে।
ধীরে ধীরে তাবিজটা পুড়ে বাতাসে মিশে গেল। স্যার বলল, এখনই এখান থেকে যেতে হবে আমাদের। আশ্চর্যের ব্যাপার হলো ওই আগুনে স্যারের হাতের কিছুই হয়নি। যাওয়ার সময় স্যার রিশোফার কবর থেকে এক মুঠো মাটি নিয়ে নিল। জানি না এটা দিয়ে কি করবে সে। আমরা দৌড়ে সেখান থেকে চলে এলাম। তখন প্রায় সকাল হয়ে গিয়েছে। মানুষজন রাস্তায় হাঁটা চলা করছে। দেখলাম স্যার খুব আহত, তবুও যেন তার কোনো মাথা ব্যথা নেই। আমি স্যারকে বললাম, স্যার আমাদের হাসপাতাল যাওয়া দরকার। আপনার ক্ষত থেকে এখনও রক্ত বের হচ্ছে, আপনি আহত। স্যার বলল, আমি যখন গাছের একদম মাথায় উঠেছি, তাবিজটা খুঁজছিলাম, ঠিক তখন পিছন থেকে কেউ আমার গলা চেপে ধরল। আমি আগেই জানতাম এখানে তাবিজ পাহারা দেওয়ার জন্য কেউ না কেউ তো থাকবে। তাই আগে আমি নিজের পজিশন ঠিক করলাম যাতে গাছ থেকে পড়ে না যাই। আমি ধীরে ধীরে বললাম, পিছন থেকে হামলা করলি, তোদের মনিব যেমন কাপুরুষ, তোরাও তেমন কাপুরুষ, সাহস থাকলে সামনে আয়। এটা শুনে আমার গলা থেকে হাত সরে গেল। এরপর দেখলাম একটা কালো বিড়াল নারিকেল গাছের পাতার ওপর দিয়ে হেঁটে আসছে। ততক্ষণে আমি তাবিজ পেয়ে গিয়েছি। গাছ থেকে নামতে যাব তখনই বিড়ালটা আমার ওপর আক্রমণ করে বসে। তার ধারালো নখ দিয়ে আমার মুখে কয়েকটা আঁচড় লেগে যায়, কিন্তু আমি তাকে ছিটকে ফেলে দ্রুত নিচে নেমে যাই। আমি আবেগে আপ্লুত হয়ে স্যারের হাত ধরে বললাম, স্যার আপনি আমার জীবনে দেখা সেরা একজন মানুষ। কোনো সম্পর্ক না থাকার পরেও একটা মেয়ের জন্য নিজের জীবনকে এতটা ঝুঁকিতে ফেলছেন। আর আমি স্বার্থপরের মতো সব সময় শুধু নিজের কথাই চিন্তা করে গিয়েছি। আপনার জন্য আমি আমার মা আর বোনের কথা জানতে পেরেছি। অনেক অনেক ধন্যবাদ স্যার। আমার মামা বলেছিল, ধন্যবাদ না বলে ভালোবাসি বলার অভ্যাস করুন। সিঙ্গেল মুক্ত দেশ গড়ে তুলতে সাহায্য করুন। আমি হাসতে হাসতে বললাম, স্যার আপনি এমন কেন? আহত অবস্থায়ও মজা করতে হবে। চলেন আগে হাসপাতালে যাব, তারপর যা করার করব। হঠাৎ একটা লোক আমাদের সামনে এসে দাঁড়িয়ে বলল, আবার দেখা হয়ে গেল আমাদের, তাই না? গালিব স্যার অবাক হয়ে বলল, ডোরিয়া। পর্ব 07। গালিব স্যার অবাক হয়ে বলল, ডোরিয়া। আমি খেয়াল করলাম লোকটার কেমন অদ্ভুত চাহনি, লাল চক্ষু বিশিষ্ট, মাথায় কালো কাপড় বাঁধা। যেটা দেখে ভয় পেলাম তা হলো লোকটার জিহ্বা চিকন, একদম সাপের জিহ্বার মতো। যখন সে কথা বলছিল তখন জিহ্বাটা বারবার সাপের মতো বের করছিল। লোকটা বলল, অবাক হয়ে গেলি তাই না? তুই যা করে বেড়াচ্ছিস তাতে তোর সাথে দেখা না করে পারলাম না। এবার তোকে আমি সতর্ক করতে আসিনি, কারণ আমি জানি পৃথিবীতে এমন কোনো সতর্কবার্তা নেই যে তোকে ভয় পাওয়াতে পারবে। আমি ভয় পেলেও গালিব স্যার কান চুলকাতে চুলকাতে বলল, তাহলে কেন তোর এত মূল্যবান সময় নষ্ট করতে এসেছি সেখানে? তুই যে আমার কিচ্ছু ছিঁড়তে পারবি না সেটা আমি জানি। ডোরিয়া একটু অপমান বোধ করল এবং বলল, তোকে একটা অফার দিতে এসেছি। তুই যদি এবার আমার কাছ থেকে রিশোফাকে মুক্ত করতে পারোস তাহলে আর কোনোদিন আমি ফিরে আসব না, তোকে বিরক্তও করব না। এটা আমার পক্ষ থেকে তোর সাহসিকতার পুরস্কার। ও আচ্ছা এই কথা তাহলে। ঠিক আছে, আমি তোর অফার গ্রহণ করলাম, কিন্তু যদি আমি এটা না পারি তাহলে কি হবে? কারণ অফার তো এক পক্ষে হয় না। এখানে তোরও কোনো ফায়দা আছে নিশ্চয়ই। ডোরিয়া হাসি দিয়ে বলল, এই জন্যই তোকে এত ভালো লাগে আমার। নিশ্চয়ই আমারও ফায়দা আছে। সেটা হলো তুই যদি রিশোফাকে মুক্ত করতে না পারোস তাহলে তুই স্বইচ্ছায় আমার কাছে নিজের আত্মা অর্পণ করবি। আমি তোর আত্মা চাই। আমি বললাম, না স্যার, আপনি তার কথা মানবেন না। সে আপনাকে ফাঁসাতে চাচ্ছে। রিশোফাকে মুক্ত করলেও সে তার কথা রাখবে না। ডোরিয়া বলল, এই জন্য এই মেয়ে মানুষ আমার ভালো লাগে না। সব ভালো কাজে বেগরা দিবে। আমরা জিন জাতি, আমরা মরে গেলেও আমাদের দেওয়া ওয়াদা থেকে বিচ্যুত হই না। গালিব স্যার বলল, আচ্ছা ঠিক আছে, আমি তোর অফারে রাজি। আমি জানি আমি জিতব। তুই তোর ওয়াদা রাখার জন্য প্রস্তুত হয়ে নে। ডোরিয়া একটা শয়তানি হাসি দিয়ে হাঁটতে হাঁটতে চলে গেল এবং যাওয়ার আগে বলল, তোর হাতে সময় মাত্র একদিন। আশেপাশে তাকিয়ে দেখলাম অনেকেই আমাদের দিকে তাকিয়ে আছে। তার মানে ডোরিয়াকে শুধু আমরাই দেখতে পেয়েছি। মানুষ আমাদের পাগল ভাবছে হয়তো। আমরা সেখান থেকে তাড়াতাড়ি হাঁটা দিলাম। আমি স্যারকে বললাম, সে চাইলে তো এখনই আমাদের মেরে ফেলতে পারত, তাহলে মারল না কেন? আমিও সেটাই ভাবছি। আমি তো ঢপের ঠেলায় বলে দিয়েছি সে আমার কিচ্ছু ছিঁড়তে পারবে না। তবুও সে কোনো রিয়েক্ট করল না কেন বুঝলাম না। তাহলে এখন আমরা কি করব? আপনি তো ডোরিয়াকে বলে দিলেন, তার অফারে রাজি। যদি এটা না করতে পারেন তাহলে আপনাকে সে মেরে ফেলবে।
আমি মারা যাব বলে কষ্ট পাচ্ছ নাকি তোমার বোনকে মুক্ত করতে পারবো না বলে কষ্ট পাচ্ছ? কোনটা? জানি না স্যার, তবে মনটা কেমন অস্থির লাগছে। এর মাঝেই হঠাৎ আমাদের সামনে রিশোফা আসলো বাতাসের গতিতে। আমরা থমকে দাঁড়িয়ে গেলাম। রিশোফা বলল, তাবিজ পুড়িয়ে ফেলেছেন বলে এখন আমি এখানে। আমাকে আটকে রাখার শক্তি এখন কারো নেই। তবে আমার মৃতদেহ যতক্ষণ ডোরিয়ার কাছে থাকবে ততক্ষণ আমি এই পৃথিবী ছেড়ে আমার নির্দিষ্ট ঠিকানায় পৌঁছাতে পারব না। আমার মৃতদেহ এনে কবর দিতে হবে আপু, তাহলেই আমি চিরতরে মুক্তি পাব। আমি সামনে গিয়ে রিশোফার ঠান্ডা মুখে হাত বুলিয়ে বললাম, বোন আমার, তুই আমার জীবনে এমন একটা সময় এলি যখন আমি চাইলেও তোকে নিজের কাছে রেখে দিতে পারব না। আমার মাকেও আমি কোনোদিন দেখলাম না, তার আদর পেলাম না, কেন হলো এমনটা আমার সাথে? রিশোফা বলল, আপু, সৃষ্টিকর্তা হয়তো এভাবেই আমাদের ভাগ্য লিখে রেখেছেন। আমরা চাইলেও তো আমার ভাগ্য পরিবর্তন করতে পারি না। মা তোমাকে অনেক ভালোবাসত, আমার কাছে সব সময় তোমার কথা বলতো। আমিও ভাবতাম বড় আপু থাকলে আমাকে খুব আদর করত। অনেক খুনসুটি ঝগড়া অভিমান হতো, কিন্তু একটা দেয়াল ছিল আমাদের মাঝে। সেই দেয়ালটা ভাঙা পর্যন্ত আমরা আর বেঁচেই থাকলাম না। গালিব স্যার বলল, তোমাদের দুই বোনের কান্নাকাটি শেষ হলে কাজের কথা বলি তাহলে। ডোরিয়াকে হারাতে হলে আমাদের কি করতে হবে সেই ব্যাপারে কিছু বলো রিশোফা। রিশোফা বলল, আগামীকাল মধ্যরাতে আমার কবরের পাশে ডোরিয়া তার সঙ্গীদেরকে নিয়ে একটা জলসা বসাবে। সেখানে আমার মৃতদেহ থাকবে। জলসা শেষে ডোরিয়া তার সঙ্গীদেরকে আদেশ করবে আমার মৃতদেহ টুকরো টুকরো করে জঙ্গলে ছড়িয়ে ছিটিয়ে দিতে, যাতে আপনি কখনো আমার দেহ কবর দিতে না পারেন। আর এর মাধ্যমেই আমি চিরকালের জন্য ডোরিয়ার বন্দী হয়ে থেকে যাব, সাথে আপনার আত্মাও ডোরিয়া দখল করে নিবে। তাহলে কাল রাতে আমরা যাব সেখানে। ডোরিয়ার মুখোমুখি হওয়া ছাড়া আর কোনো উপায় নেই এখন। যা দরকার হয় তা করব। রিশোফা বলল, আপু, তুমি আমাদের গোপন পরিকল্পনার অংশ থাকবে। স্যার সেখানে সরাসরি যাবে যেহেতু স্যারের সাথে ডোরিয়ার একটা চুক্তি হয়েছে। আর তুমি যাবে গোপনে সবার চোখের আড়ালে। সঠিক সময়ের অপেক্ষা করবে। স্যার যখন রিশোফা বলে ডাক দিবে তুমি স্যারের চাকু টানিয়ে আমার মৃতদেহে বিঁধে দিবে। হাত কাঁপা বা ভয় পাওয়া যাবে না, মায়াও করা যাবে না। ঠিক আছে, আমি তাই করব। চাকুটা আমার কাছেই আছে এখনো। আমি কাল পর্যন্ত নিজেকে তৈরি করে নিব। রিশোফা বলল, তাহলে এখন আমি যাই। কাল সেখানে দেখা হচ্ছে। স্যার, আপু, নিজেদের খেয়াল রাখবেন। তাহলে এখন আমি যাই। কাল সেখানে দেখা হচ্ছে। স্যার, আপু, নিজেদের খেয়াল রাখবেন। রিশোফা চলে গেল। আমি বললাম, স্যার, কাল পর্যন্ত আমরা কি করব? আমার মনে হয় আমাদের আলাদা হওয়া ঠিক হবে না। হ্যাঁ, আমাদের একসাথে থাকতে হবে। আপাতত তোমার হোস্টেলে যাওয়ার দরকার নেই। আমাদের বাড়িতে চলো। বাড়িতে তোমার শাশুড়ি মা আছে, সে তোমার খেয়াল রাখবে। সরি, আমার মা আছে বাড়িতে। আমি হাসি চেপে বললাম, স্যার আপনি না। চলেন তাহলে শাশুড়ি মায়ের দোয়া নিয়ে আসি। সরি, আপনার মায়ের। আমার মামা বলেছিল, দুইটা জিনিস আটকে রাখা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এক হলো হাসি, দুই হলো গ্যাস। তাই হাসি মুখে আটকে না রেখে বাহিরে আসতে দাও। মন খুলে হাসো। কষ্টের সময় এই হাসিই তোমাকে নতুন করে বাঁচার পথ দেখাবে। দুজনেই হাসতে হাসতে হাঁটতে লাগলাম। সত্যিই জীবন কখন কোন দিকে মোড় নেয় তা বোঝা মুশকিল। কয়েকদিন আগেও ভাবতাম আমার জীবনের কোনো লক্ষ্য নেই, যেভাবে চলতে থাক, কিন্তু এই কয়েকদিনে সবকিছু যেন বদলে গেল। আমার বোনের দেখা পেলাম, আমার মায়ের কথা জানতে পারলাম, আর বিশেষ করে এমন একজন মানুষের সাথে পরিচয় হলো যে কখনো আমার মন খারাপ হওয়ার সময়ই দিবে না, আমার হাসিটা কখনো হারিয়ে যেতে দিবে না। স্যারের বাড়িতে আসলাম, তার মায়ের সাথে দেখা করলাম। আমাকে এতটা আপন করে নিবে ভাবতে পারিনি। নিজের মেয়ের মতো আমাকে বরণ করে নিয়েছে। মায়ের আদর বোধ হয় এমনই হয়। আমাকে তার নিজ হাতে খাইয়ে দিল। চুলে তেল দিয়ে খুব সুন্দর করে চুল বেঁধে দিল। লুকিয়ে অনেকক্ষণ কান্না করলাম। ছোটবেলা থেকে অবহেলায় অযত্নে বেড়ে ওঠা একটা মানুষের কাছে এই ভালোবাসা অনেক বড় উপহার। আমি স্যারের মাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আন্টি, গালিব স্যার যে কোথায় যায়, কি করে বেড়ায় সারাদিন, সেটা নিয়ে আপনি চিন্তা করেন না? আন্টি বলল, গালিবকে আমি আমার নিজের আদর্শে বড় করেছি মা। ও যদি বছর খানেকের জন্যও বাসায় না ফিরে আমার চিন্তা হয় না। কারণ আমি জানি গালিব কখনো কোনো অন্যায় কাজ করবে না, আর মানুষের বিপদে নিজেকে উৎসর্গ করে দিবে। সত্যি পথে থাকতে গিয়ে যদি ওর মৃত্যু হয় আমি ওর জন্য গর্ব করব।
সেদিন অনেক কথা হলো আন্টির সাথে, অনেক আড্ডা দিলাম আমরা তিনজন। আমার জীবনের সেরা মুহূর্ত ছিল ওই সময়টা। পরের দিন রাতে আমরা বের হলাম আমাদের কাজে। আন্টি বলল, এত রাতে আবার কি কাজ তোদের? স্যার বলল, রাতের কাজ রাতেই করতে হয় মা, তুমি চিন্তা করো না, কাল সকালে ফিরে আসব। তখন রাত প্রায় 12:30। পুরো এলাকা নিস্তব্ধতায় ঘেরা, একটা ঝিঝি পোকার ডাকও কানে আসছে না। আমরা পৌঁছে দেখলাম চারদিকে আগুনের মশাল লাগানো। দূর থেকেই দেখতে পেলাম রিশোফার কবরের পাশে অনেক মানুষের ভিড়। মানুষ বললে ভুল হবে, তারা অন্য মেহমান। সবাই মাথা নিচু করে কি যেন বিড়বিড় করে বলে যাচ্ছে। তার সামনেই ডোরিয়া বড় একটা সিংহাসনে বসে আছে চোখ বন্ধ করে। স্যার বলল, তুমি এখানেই লুকিয়ে থাকো, আমি ডাক দিলে চলে আসবে। আর চারদিকে খেয়াল রেখো। এই বলে স্যার সেখানে চলে গেল। এতগুলো শয়তানের মাঝে স্যার বুক ফুলিয়ে যাচ্ছে ভাবতেই গায়ে কাটা দিচ্ছে। হঠাৎ রিশোফা বাতাসের মতো এসে স্যারের সাথে সাথে হাঁটতে লাগল। গালিব স্যার বলল, কি করতে হবে তা তোমার আপুকে বুঝিয়ে দিয়ে এসেছি। এখন যা করা লাগবে তা আমি করব। তুমি এখানে কেন আসলে? ডোরিয়া দেখলে সমস্যা হয়ে যাবে। রিশোফা বলল, চিন্তা করবেন না স্যার, আপনি ছাড়া এখানে কেউ আমাকে দেখতে পাবে না, এমনকি ডোরিয়াও না। শক্তি আমারও কিছু আছে, সেটা আজ দেখানোর সময়। স্যার, আমি আপনার শরীরে প্রবেশ করব এখন। আপনার অনেক কষ্ট হবে কিন্তু সহ্য করতে হবে। এই বলে রিশোফা স্যারের শরীরে মিশে গেল। স্যার চিৎকার দিয়ে বসে গেল মাথা নিচু করে। স্যারের চিৎকারে ডোরিয়া এবং তার সঙ্গীদের ধ্যান ভেঙে গেল। ডোরিয়া বলল, এসে গিয়েছি সাত্তা দেওয়ার জন্য। এবার তুই হেরে যাবি সেটা জেনেও এই খেলায় অংশগ্রহণ করেছিস। ওখানে বসে আছিস কেন? এই আগুনের বৃত্তের ভেতরে এসে বসো। এত আয়োজন শুধু তোর জন্যই। স্যার কেন কথাও বলছে না, নড়াচড়াও করছে না, শুধু মাথা নিচু করে বসে আছে মূর্তির মতো। ডোরিয়া চিৎকার করে বলল, তুই আসবি এখানে নাকি আমরা তোকে টেনে হিঁচড়ে নিয়ে আসব? এবারও স্যারের কোনো সারা শব্দ নেই। অন্তিম পর্ব। স্যারের কোনো সারা শব্দ না পেয়ে ডোরিয়া তার এক অনুসারীকে হাতের ইশারায় বলল, ওকে এনে এই আগুনের বৃত্তের মাঝে বসিয়ে দে। ডোরিয়ার অনুসারী আদেশ শুনে সাথে সাথে স্যারের দিকে এগিয়ে এলো। স্যার এখনও মাথা নিচু করে বসে আছে। সে এসে স্যারের কাঁধে হাত রাখতেই তার পুরো শরীরে আগুন ধরে গেল। আর চিৎকার করতে করতে এক পর্যায়ে বাতাসে মিশে গেল। এটা দেখে ডোরিয়া বসা থেকে উঠে দাঁড়িয়ে গেল। ভয়ার্ত দৃষ্টিতে স্যারের দিকে তাকিয়ে আছে। হয়তো ডোরিয়াও বুঝতে পারছে না এটা কিভাবে হলো। হঠাৎ স্যার ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে মাথায় 2টা থাপ্পড় দিয়ে ডোরিয়ার দিকে তাকালো। স্যারের চোখে তখন কোনো মনি ছিল না, ধবধবে সাদা, আর মনে হচ্ছিল যেন তার চোখ থেকে আলো বের হচ্ছে। ডোরিয়া বুঝতে পারল রিশোফা স্যারের শরীরকে বশ করে নিয়েছে। তাই ডোরিয়া হাসতে হাসতে তার সিংহাসনে বসে বলল, রিশোফা রিশোফা রিশোফা, তুই কি ভেবেছিস গালিবের শরীরে প্রবেশ করে আমাকে হারিয়ে দিবি? আমি ডোরিয়া, তোদের মতো হাজারো অশুভ আত্মার মনিব আমি। কিন্তু এই গালিবের জন্য আমি এখনও তোকে সঠিকভাবে বন্দি করতে পারিনি। আজ তোর আর তোর স্যারের শেষ দিন, দেখি কতক্ষণ লড়াই করতে পারস। গালিব স্যার ঝাঝালো কণ্ঠে বলল, তুই ডোরিয়া হলেও তোর স্মৃতিশক্তি খুব ফুরবল। তোকে আগেও বলেছিলাম বিজয়ের উল্লাস খুব তাড়াতাড়ি করতে নেই, এখন দেখ আমি কি করি। এই বলে গালিব স্যার ডোরিয়ার দিকে বাড়তে লাগল। ডোরিয়ার অনুসারীরা এক এক করে স্যারের সামনে আসতে লাগল। স্যার যাকে একবার ছুঁয়ে দেয় তার শরীরেই আগুন ধরে যায়। আমি দূরে লুকিয়ে এইসব দেখছি আর অপেক্ষা করছি কখন আমাকে ডাক দিবে। কিন্তু এখানে তো রিশোফার মৃতদেহ দেখছি না। তাহলে কি ডোরিয়া আমাদের প্ল্যান জেনে গেল? স্যার একটা একটা করে সব শয়তানকে হাওয়ায় মিলিয়ে দিচ্ছিল। হঠাৎ ডোরিয়ার পিছনে বডিগার্ডের মতো দাঁড়িয়ে থাকা 4 জন স্যারের দিকে এগিয়ে আসলো। ডোরিয়া এখনও খুব শান্তভাবে বসে আছে, মনে হচ্ছে যেন তার অন্য কোনো পরিকল্পনা আছে। সেই 4 জন এসে স্যারের সামনে দাঁড়ালো। স্যার একজনের গায়ে আঘাত করল কিন্তু এবার আর তার শরীরে আগুন জ্বলছে না। এভাবে 4 জনের শরীরেই আঘাত করল পুরো শক্তি দিয়ে, কিন্তু তারা যেন অন্য কিছু। তাদের কিছুই হচ্ছে না। তাদের মাঝে একজন স্যারকে ওপরে তুলে ফুটবলের মতো ফেলে দিল দূরে। আরেকজন গিয়ে আবার তুলে ডোরিয়ার সামনে এনে ফেলল স্যারকে। স্যার আহত অবস্থায় ডোরিয়ার সামনে মুখ থুবড়ে পড়ে রইল। ডোরিয়া বলল, এইটুকুই করতে পারলি মাত্র? আমি তো ভেবেছিলাম আমার মুখোমুখি হবি। এখন তো দেখি আমার অনুসারীদের সাথেই পেরে উঠলি না। আর যাকে লুকিয়ে রেখে এসেছিস তাকেও নিয়ে আসতে গিয়েছে।
এই বলে ডোরিয়া অট্টহাসিতে মেতে উঠল। তার হাসিতে যেন আশেপাশের সবকিছু কেঁপে উঠছে। আমি এখন কি করব? স্যারকে বাঁচাতে এগিয়ে যাব নাকি এখানে দাঁড়িয়ে মজা দেখব? না, আমাকে যেতে হবে এখন, এভাবে এখানে দাঁড়িয়ে থাকা যাবে না। হঠাৎ পিছন থেকে কেউ বলল, এখনও কি দাঁড়িয়ে থাকবি? যা গিয়ে তোর স্যারকে বাঁচা। আমি সাথে সাথে পিছনে তাকিয়ে দেখলাম সেই আবির দাঁড়িয়ে আছে ভয়ঙ্কর চোখে। কিছু বুঝে উঠার আগেই আবির আমার মাথায় কিছু একটা দিয়ে আঘাত করল। আমার চোখ ঝাপসা হয়ে মাটিতে লুটিয়ে পড়লাম। যখন হুঁশ আসলো তখন আমি মাটিতে শুয়ে আছি। আস্তে আস্তে চোখ মেলে তাকিয়ে দেখলাম স্যারকে আগুনের বৃত্তের মাঝে শুইয়ে দেওয়া হয়েছে। রিশোফাকে লোহার খাঁচায় বন্দি করে রাখা হয়েছে। আর বৃত্তের সামনেই রিশোফার মৃতদেহ রাখা আছে। ডোরিয়া বৃত্তের সামনে বসে মন্ত্র পড়ছে। আর কয়েকজন বৃত্তের চারপাশে গোল হয়ে দাঁড়িয়ে আছে। তাদের মাঝে আবিরও আছে। আমার হুঁশ এসেছে, এটা কেউ খেয়াল করেনি। আমি চলে গেলাম একটু আগে। স্যার আর আমি যখন এখানে আসছিলাম তখন স্যার বলল, আমাদের পরিকল্পনায় কিছু পরিবর্তন আনতে হবে। রিশোফা ডোরিয়ার অনুসারীদের সাথে শক্তিতে পারলেও ডোরিয়ার সাথে পারবে না। আর ডোরিয়া এতটাও বোকা না যে আমাকে আর রিশোফাকে বন্দি না করে রিশোফার মৃতদেহ এখানে আনবে। আমি আর রিশোফা নিজ ইচ্ছেতেই ডোরিয়ার কাছে ধরা দিব। আর তুমি অপেক্ষা করবে রিশোফার মৃতদেহ কখন নিয়ে আসে সে। তোমার কাজ তখনই শুরু হবে, যে কোনোভাবেই হোক চাকুটা রিশোফার বুকে বিঁধে দিতে হবে। আমি শুয়ে আছি জ্ঞান হারানোর ভান করে। এই আবিরটা আমাদের পরিকল্পনার অংশ ছিল না, তাই তার জন্য আমার কাজটা কঠিন হয়ে গেল। কিন্তু আমি এটা করবই। হঠাৎ খেয়াল করলাম স্যারের শরীর থেকে ধোঁয়া বের হচ্ছে। ডোরিয়ার মন্ত্র পড়ার গতিও বেড়ে গেল। তার মানে স্যারের আত্মা নিয়ে যাবে ডোরিয়া। আর দেরি করা যাবে না, এখনই আমার কাজ করে দিতে হবে। সবাই চোখ বন্ধ করে নিজেদের ধ্যানে মগ্ন। আমি ধীরে ধীরে কোনো শব্দ না করে উঠে দাঁড়িয়ে চাকুটা বের করে হাতে নিলাম। অপেক্ষা না করে দৌড়ে গিয়ে রিশোফার মৃতদেহের পাশে বসে এক ঘাই চাকুটা রিশোফার বুকে গেঁথে দিলাম। ডোরিয়া চোখ মেলে তাকিয়ে এই দৃশ্য দেখে রাগে অগ্নিশর্মা হয়ে আমাকে হাতের ইশারায় ছুঁড়ে ফেলে দিল। আমি উড়ে গিয়ে গাছের সাথে বাড়ি খেয়ে মুখ থুবড়ে পড়ে রইলাম। ডোরিয়ার আশেপাশের সবাই আস্তে আস্তে হাওয়ায় মিলিয়ে যেতে লাগল। আবিরও চিৎকার করতে করতে হাওয়ায় মিলিয়ে গেল। বাকি রইল শুধু ডোরিয়া। রাগে ক্ষোভে অপমানে তার সিংহাসনটা উঠিয়ে আমার দিকে ছুঁড়ে মারল। আমি তাড়াতাড়ি করে সরে গেলাম। স্যার এখনও অজ্ঞান অবস্থায় সেই বৃত্তে পড়ে আছে। রিশোফা লোহার খাঁচা ভেঙে হাসতে হাসতে বের হয়ে এলো। ডোরিয়া আমার দিকে তেড়ে আসতে লাগলো। তখনই রিশোফা ডোরিয়ার সামনে এসে দাঁড়িয়ে বলল, তুমি হেরে গেছো ডোরিয়া। এটা মেনে নিয়ে তোমার ওয়াদা মতো এখান থেকে চলে যাও। ডোরিয়া জোরে গর্জন করে সবকিছু কাঁপিয়ে দিল। সে কোনোভাবেই মেনে নিতে পারছে না এই হার। রিশোফা আবার বলল, তুমিই বলেছিলে জিনরা কখনো ওয়াদা ভঙ্গ করে না। তাহলে মেনে নাও তুমি হেরে গেছো। আর ওদেরকে ছেড়ে দাও। আমিও চলে যাচ্ছি আমার ঠিকানায়। আজ থেকে আমি যেমন মুক্ত, ওরাও মুক্ত। ডোরিয়া এবার শান্ত হলো এবং বলল, ঠিক আছে, আমি আমার কথা রাখব। চলে যাচ্ছি। আর কখনো ওদের বিরক্ত করব না। সবাই জানবে ডোরিয়া তার ওয়াদা ভঙ্গ করে না। এই বলে ডোরিয়াও হাওয়ায় মিলিয়ে গেল। আমি দৌড়ে গেলাম স্যারের কাছে। স্যার উঠেন প্লিজ, আমরা আমাদের কাজ সম্পন্ন করেছি। ডোরিয়া চলে গিয়েছে। স্যার উঠেন প্লিজ, স্যার বেঁচে থাকেন আমার জন্য। রিশোফা বলল, আপু তুমি স্যারের বুকে চাপ দাও। তার নিঃশ্বাস আটকে আছে। আমি রিশোফার কথা মতো স্যারের বুকে কয়েকবার চাপ দিতেই স্যারের হুঁশ আসলো এবং নিঃশ্বাস নিতে লাগল। আমি খুশি হয়ে রিশোফাকে বললাম, স্যারের জ্ঞান ফিরে এসেছে রিশোফা। দেখলাম রিশোফার মুখটা একটু মলিন। স্যার বলল, বেহুশ অবস্থায় আমাকে কিসটিস করো নাই তো আবার? মুখে কেমন মিষ্টি মিষ্টি লাগছে। রিশোফা আর আমি দুজনেই হেসে দিলাম স্যারের কথা শুনে। এবার রিশোফার বিদায় নেবার পালা। যাওয়ার সময় রিশোফা একটা শুকনো হাসি দিয়ে বলল, আপু আমার স্যারকে তোমার জিম্মায় রেখে গেলাম। দেখে রেখো। আর সত্যিই অনেক মানিয়েছে দুজনকে। রিশোফার এই শুকনো হাসির মাঝে কিছু একটা না পাওয়ার কষ্ট ভেসে উঠছে স্পষ্ট। আমিও বুঝলাম রিশোফার কষ্টটা আসলে কোথায়, কিন্তু কিছু করার নেই। হয়তো এভাবেই লেখা ছিল আমাদের কপালে। স্যার রিশোফাকে বলল, হয়তো আর কখনো দেখা হবে না। যেখানেই যাবে ভালো থেকো। এই স্বার্থের পৃথিবী তোমাকে বিদায় দিয়েছে ঠিকই, কিন্তু আমরা সব সময় তোমাকে মনে রাখব। বোনটাকে বিদায় দিলাম চোখের পানিতে। যদি সম্ভব হতো রেখে দিতাম, কিন্তু আমরা প্রকৃতির বিরুদ্ধে যেতে পারি না।
রিশোফাও হাসি মুখে হাত নাড়িয়ে চলে গেল আলোর মতো। আমি বললাম, এবার কি স্যার? কোথায় যাচ্ছি আমরা? কোথায় আর যাব? আমি আমার বাসায় আর তুমিও কারো না কারো বাসায়। এটা কেমন কথা? আমি জানি আপনি আমাকে পছন্দ করেন, আর আপনার মা তো আমাকে বৌমা হিসেবে মেনেই নিয়েছে। তাহলে এখন আমাকে হাঁটু গেড়ে বসে প্রপোজ করবেন? পাগলা গারদে সিট বুকিং দিব নাকি? পাগল হয়ে গেছো তুমি? আমি তোমাকে প্রপোজ করব কোন কষ্টে? আর তুমি যে আমাকে পছন্দ করো সেটা আমি জানি না মনে করছো, তাই তুমি হাঁটু গেড়ে বসে আমাকে প্রপোজ করবে? আমি মুখ বাঁকিয়ে বললাম, ইস, আমার ঠেকা পড়ছে আপনাকে প্রপোজ করতে। এই বলে একটু অভিমান দেখিয়ে হাঁটা দিলাম সামনে। পিছন থেকে স্যার ডাক দিল, রিশোফা। আমি তাকিয়ে দেখলাম স্যার একটা সুন্দর আংটি হাতে হাঁটু গেড়ে বসে বসে আছে। আমি মুখে হাত দিয়ে প্রায় কেঁদে দিলাম। স্যার বলল, রিশোফা, তুমি কি আমার সাথে এক বিছানায় বুড়ো হবে? আমি দৌড়ে গেলাম স্যারের কাছে। হাত বাড়িয়ে দিয়ে বললাম, আমি হব। স্যার আমার হাতে আংটি পরিয়ে দিয়ে বলল, এটা তোমার মা তোমার জন্য রেখে গিয়েছিল। রিশোফা আমাকে দিয়ে বলেছিল সঠিক সময়ে এই আংটিটা তোমার হাতে পরিয়ে দিতে। আর এখনই সেই সঠিক সময়ে। আমি স্যারকে জড়িয়ে ধরে বললাম, আপনি আমার জীবনের সেরা উপহার। এখানেই শেষ হলো রিশোফার জীবনের গল্প। অবশ্যই কমেন্ট জানাবেন কেমন লাগলো আপনাদের কাছে। উৎসাহ পেলে আরও সুন্দর সুন্দর গল্প নিয়ে আসবো ইনশাআল্লাহ।